আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো তোমাদের ক্লাস কবে শুরু হতে পারে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হতে পারে, কারণ ডিপার্টমেন্ট থেকে সেভাবে আলোচনা করা হয়েছিল। কিন্তু এনএমসি যেহেতু বলে দিয়েছে যে 14 অক্টোবরের আগে ক্লাস শুরু করা যাবে না, তাহলে 14 অক্টোবর থেকেই ক্লাস শুরু হবে। কিন্তু এনএমসি হঠাৎ 14 অক্টোবর থেকে কেন বলেছে? কারণ 14 অক্টোবর থেকে যদি আমরা দেখি, এই উইকটা কিন্তু হলিডে রয়েছে। কিন্তু এই যে এই উইকটা হলিডে রয়েছে, কিসের হলিডে রয়েছে? এই হলিডেটা রয়েছে অ্যাডিশনাল ডে ফর এই যে পুজোর, এই যে উইকটা আমরা ছুটি পেলাম, তারপরে অ্যাডিশনাল ডে এই ছুটিগুলো কিন্তু পাচ্ছে, এবং তারপর এখানে কি লক্ষ্মী পুজো রয়েছে। কিন্তু হচ্ছে সব স্টেটেতে এই ছুটিগুলো থাকে না, ওই জন্য এনএমসি কিন্তু 14 অক্টোবর থেকে ক্লাস শুরু করার কথা বলেছেন। আর এই উইকের যে ছুটিটা রয়েছে সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতেই কিন্তু এই উইকটা ছুটি রয়েছে। তাই এখনো পর্যন্ত যেটা আলোচনা করে ঠিক করা হয়েছে, 14 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। যদিও ওই দিন হলিডে, খুব সম্ভবত তোমাদের ওই দিন আসতে হবে, ওই দিন অনলি অ্যাটেন্ডেন্স হবে, এবং তারপরে এই উইকটা ছুটি থাকবে, এবং 21 অক্টোবর থেকে তোমাদের ক্লাস শুরু হবে। এবং প্রথমে যেহেতু ফাউন্ডেশন ক্লাস শুরু হবে, তাহলে এই উইকটা এবং এই উইকটা পুরোটাই ফাউন্ডেশন ক্লাস হবে, এবং তোমাদের মেন ক্লাস শুরু হবে অ্যাকচুয়ালি এই 5 তারিখ থেকে। বোঝা গেছে? তাহলে কবে কি ক্লাস হবে সেই রিলেটেড ইনফরমেশন তোমরা পেয়ে গেছো, আর আই থিঙ্ক কোনো কনফিউজ হওয়ার চান্স নেই। আরেকটা প্রথমে আলোচনা করে ঠিক করা হয়েছিল যে যেহেতু এই উইকটা তোমরা 7 দিনের জন্য পিছিয়ে যাবে, তো এই উইকটা অনলাইন ক্লাস করার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সব কলেজেই হয়তো ফ্যাসিলিটি থাকলেও, ইনফ্রাস্ট্রাকচার থাকলেও অনলাইন ক্লাস করার, কিন্তু স্টুডেন্টদের পক্ষে সব ক্ষেত্রে পসিবিলিটি হবে না বলেই কিন্তু অনলাইন ক্লাসের প্রস্তাবটা কিন্তু গ্রহণ করা হয়নি। ওকে, তাহলে বুঝতে পেরেছো? এরপরে তোমাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোই আজকে আমি অ্যান্সার দেবো। প্রথম প্রশ্ন ছিল, আরমান লস্কর করেছো, এখনও নেক্সট হবে কি কনফার্ম না, প্রপোজড আছে, তবে সমজদারও কা ইশারাই কাফি হ্যাঁ, আমাদের ব্যাচের যা লাগ ধরে রাখতে হবে 2029 নেক্সট ওয়ান হবে। আরমান লস্কর প্রায় ঠিক কথা বলেছো। XYZ একটা প্রশ্ন ছিল, স্যার উইল ফাউন্ডেশন ক্লাসেস হ্যাভ অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, ফাউন্ডেশন ক্লাসের কিন্তু অ্যাটেন্ডেন্স থাকবে। স্যার কবে আমাদের জানানো হবে যে ক্লাস কবে থেকে স্টার্ট হবে, মানে ওয়েস্ট বেঙ্গলতে আর কি? তো ইনফরমেশন জানিয়ে দিলাম, আর যদি আলাদা কোনো ডেট ঠিক হয় তো ডেফিনেটলি আমি আগে সেটা ইউটিউবে আপলোড করে দেবো। সুরিয়া রয়ের প্রশ্ন ছিল, জিডিওমো করার সময় প্রাইভেট প্র্যাকটিস করা যায়, আর প্রাইভেট প্র্যাকটিসের টাইম পাওয়া যায় কি? প্রথম কথা, জিডিওমো করার সময় প্রাইভেট প্র্যাকটিস করা যায়। তোমরা যখন সার্ভিসে জয়েন করবে তখন দেখবে যে প্রাইভেট প্র্যাকটিসের জন্য আলাদা অ্যালাউন্স থাকে, প্র্যাকটিসিং অ্যালাউন্স। এই অ্যালায়েন্সটা তুমি যদি নাও, এই অ্যালায়েন্স থাকে জেনারেলি 13 থেকে 15,000, এবং পরে অ্যালায়েন্স বাড়তে থাকে। এবং এই অ্যালায়েন্সটা তুমি যদি নাও তাহলে কিন্তু তুমি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, এবং এই অ্যালায়েন্স তুমি যদি না নাও তাহলে তুমি প্রাইভেট প্র্যাকটিস করবে। আর জিডিওর মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা অনেক টাইম পাওয়া যায়। ওকে, নামটা তো বলতে পারছি না। তার প্রশ্ন ছিল, স্যার প্রপ এক্সামে পার্সেন্টেজ নাম্বার কি পাবলিকলি লিস্ট ফরম্যাটে পাবলিশ করা হয়? দেখো, তোমাদের পাস হয়েছে কি ফেল হয়েছে সেটার লিস্টটা কিন্তু তোমাদের যে নোটিশ বোর্ড থাকবে কলেজের, সেখানে কিন্তু পাবলিশ করা হয়, মার্কস কিন্তু সেখানে আপলোড করা থাকে না। এরপর একটা প্রশ্ন ছিল, আরজি করার সিএনএমসির মধ্যে কোনটা বেটার? দেখো, কোনটা বেটার ওইভাবে তো বলা যায় না, কিন্তু হ্যাঁ, আগে যেহেতু কাউন্সিলিংয়ে আরজি করে নামটা আগে আসতো, এখন কিন্তু আরজি কর সিএনএমসির নাম কিন্তু একসাথেই আসছে, বা অনেক ক্ষেত্রে সিএনএমসিটাও অনেক স্টুডেন্টরা কিন্তু আগে সিলেক্ট করছে। তাহলে এবারে বাকিটা তোমার চয়েস, কারণ সেটা আমি এইভাবে এই প্ল্যাটফর্মে তো বলতে পারবো না। আমার কলেজে যদি আসো তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সেই ব্যাপারটা বুঝিয়ে বলবো। কোনটা কোচিং নেবো স্যার? একদম বেসিক্স থেকে পড়াবে যে, দেখো তোমাদের যদি নেক্সট চালু হয়ে যায়, বা চালু যেহেতু হবে, তাহলে এখন যে কোচিংগুলো আছে অনলাইন প্ল্যাটফর্ম, তারা কিন্তু ওই নেক্সট ওরিয়েন্টেশন করেই এখন থেকে পড়ানো শুরু করে দেবে। ওকে, তাহলে আমার মনে হয় যে কোনো একটা অনলাইন ভালো দেখে প্ল্যাটফর্ম তোমরা জয়েন করে নিতে পারো। 1 2024 রেজাল্ট কবে আসবে প্লিজ বলুন? দেখো, রেজাল্ট তো পাবলিশ করবে ওই স্বাস্থ্যভবন, কিন্তু স্বাস্থ্যভবনের অবস্থা তখন বুঝতেই পারছো। তাহলে রেজাল্ট কবে আসবে? আমি অনেকগুলো এক্সপেক্টেড ডেট বলেছিলাম, সেই ডেটে তো হলো না, যে কোনো ডেটেই আসতে পারে। ঠিক আছে, সেটার জন্য রেডি রাখো, এবং তোমরা সেকেন্ড ইয়ারের আই থিঙ্ক পড়া শুরু করে দাও একটু একটু করে। যারা থার্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে অথচ আগে কোনো কলেজে অ্যাডমিশন হয়ে আছে, তারা ফাউন্ডেশন কোর্স করতে পারবে না? হ্যাঁ, তুমি ধরে নিলাম কোনো কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, তুমি ওই কলেজে ফাউন্ডেশন কোর্স ডেফিনেটলি করতে পারবে, এবং তারপরে তুমি ধরো নেক্সট কাউন্সিলিংয়ে বসলে এবং তোমার কলেজ আপগ্রেড হয়ে গেল, তাহলে সেই কলেজে গিয়ে তারপরে ক্লাসগুলো করবে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ফাউন্ডেশন ক্লাসটা অন্য কলেজে করেছে, এবং তারপরে মেন ক্লাসগুলো তারা অন্য একটা কলেজে এসে করেছে, তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। জুলাই আগস্ট মানে থার্ড সেমের প্রফের মাঝে কি পুরো ছুটি থাকে? দেখো, 2 মাস প্রায় ছুটি না থাকলেও 1 মান্থ ছুটি তো থাকেই। এটা ডিপেন্ড করছে তোমার কলেজে থার্ড সেমটা কবে শেষ হচ্ছে। তোমার কলেজে থার্ড সেম যদি আগে শেষ হয়ে যায়,
তাহলে ওই থার্ড সেম আর প্রফের মাঝখানে অনেকটা টাইম পাবে স্টাডি লিভের জন্য। বুঝতে পেরেছ? কলেজ টাইমিং, কলেজ টাইমিং 9টা থেকে 4টে, সকাল 9টা থেকে 4টে। ওকে, এরপর হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ারের যে মার্কশিট বা ফার্স্ট প্রফেশনাল যে মার্কশিট সেটা কেমন হয় সেটা আমি চলো আলোচনা করে নিই। তাহলে দেখে নিই, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স লেখা থাকবে, মার্কশিট লেখা থাকবে MBBS ফার্স্ট ফ্রম নভেম্বর 2023, তো তোমাদের এক্সাম 2024-এ হবে। এবং তারপরে থাকে নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আমি রিমুভ করে দিয়েছি। নেম অফ দ্য ইনস্টিটিউট, এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে ধরেছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এরপরে হচ্ছে সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। ইউনিভার্সিটির এক্সামের আলাদা করে দেওয়া হয় এবং এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এবং এখানে বলে দিয়েছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট নট অ্যাডেড টু গ্র্যান্ড টোটাল। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্টের গুরুত্ব কি? ইন্টারনাল অ্যাসেসমেন্টে পাস না করলে কিন্তু তোমরা এই ইউনিভার্সিটি এক্সামের জন্য এলিজিবল হবে না। তাহলে প্রথমে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কসটা একবার দেখে নিই। তাহলে এখানে দেখে নিই, থিওরির জন্য রয়েছে ফুল মার্কস 100 এবং পাস মার্কস হলো 40। এবং দেখো এই স্টুডেন্টটা কত পেয়েছে, এখানে 62, 56, 62 পেয়েছে। এখানে যদি দেখে নিই প্র্যাকটিক্যালের জন্য ফুল মার্কস রয়েছে 100, পাস মার্কস 40, এখানে কিন্তু দেখো 40-র বেশি পেয়েছে। এবং টোটাল যদি দেখে নিই 200-র মধ্যে কিন্তু এখানে 100 পেতে হবে। দেখো সবাইতে 100 বেশি পেয়েছে, ওই জন্য সে কিন্তু এলিজিবল হয়েছে ইউনিভার্সিটি এক্সামের জন্য। এবারে চলে আসছে ইউনিভার্সিটি এক্সাম যদি আমরা দেখে নিই, তাহলে অ্যানাটমির ক্ষেত্রে দেখে নিই। অ্যানাটমি পেপার 1 ফুল মার্কস হলো 100 এবং পাস মার্কস কিন্তু কোনো নেই, অর্থাৎ কোনো পেপারে আগে যেটা ছিল যে মিনিমাম 40 পেতে হবে, এখন কিন্তু সেরকম ব্যাপার নেই, একটা পেপারে 0 পেলেও চলবে। এবং পেপার 2তে ফুল মার্কস 100, পাস মার্কস কিন্তু এখানে কোনো পাস মার্কস নেই। তাহলে টোটাল যে থিওরি পেপার হয়েছে 100, 100, 200 মিলে 200-র মধ্যে তোমার পাস মার্কস 80, অর্থাৎ তুমি যদি এটাতে 0 পাও, এটাতে 80 পাও, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। এবং এক্ষেত্রে স্টুডেন্টটা কিন্তু 200-র মধ্যে দেখো 80-র বেশি পেয়েছে সব মিলিয়ে। ওকে, তারপরে যদি দেখে নিই প্র্যাকটিক্যালের টোটাল মার্কস হয় 100 মার্কস এবং প্র্যাকটিক্যালের দুটো ভাগ থাকে। প্র্যাকটিক্যাল যেটা সেটা 60, ওখানে আলাদা কোনো পাস মার্কস নেই, এবং ভাইবা আলাদা 40 থাকে, সেখানে কিন্তু কোনো পাস মার্কস নেই। এবং এই দুটো মিলিয়ে 60 এবং 40 মিলে 100 পেতে হয় এবং পাস মার্কস হলো 40। এবং এইখানের যে 200 এবং এইখানের যে 100, এই 300-এ তোমাকে কিন্তু 150-র বেশি পেতে হবে। এবং দেখো প্রত্যেকটাতে 150-র বেশি পেয়েছে। বুঝতে পেরেছো? এবং তারপরে দেখো এখানে থাকে গ্র্যান্ড টোটাল এক্সাম হয়েছে তাহলে 900, 300, 300, 300, এবং সেখানে পেয়েছে 588 এবং রিমার্কস থাকে পাস। বুঝতে পেরেছো? তাহলে এইরকম তোমাদের কিন্তু মার্কশিট দেওয়া হয়। ওকে, বুঝতে পেরেছো? তোমাদের কিছু প্রশ্ন থাকলে জানাও, নেক্সট ভিডিওতে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।